India witnessed first positive trade balance in 1970, 1980s, 1990s, and none of the above. ইন্ডিয়া কবে প্রথম ট্রেড ব্যালেন্সে পজিটিভ ট্রেড ব্যালেন্স এক্সপিরিয়েন্স করে? দ্যাট মিনস ব্যালেন্স অফ পেমেন্টের যে বিওটি অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড অ্যাকাউন্ট, সেই ব্যালেন্স অফ ট্রেড অ্যাকাউন্টে পজিটিভ ট্রেড ব্যালেন্স কোন টেনিওরেতে প্রথমবার আমরা উইটনেস করি বা প্রথমবার আমরা এক্সপেরিয়েন্স করি? 70s, 80s, 90s, none of the above. নাইনটিন 1970s. আচ্ছা, একটা আনসার পেলাম 1970s। বাকিদের একটু ট্রাই করো দেখি। আর কেউ ট্রাই করবে? আচ্ছা, একটা আনসারই পেলাম। তো 1970s কেন তোমার আনসার মনে হচ্ছে? Why not 80s or 90s or 1960s? 1970s কেন মনে হচ্ছে? একটু কারণটা বলো দেখি। চেষ্টা করবে কেন 70s মনে হলো? বেশ, আমি বলে দিচ্ছি তাহলে। আমরা যদি 1950s থেকে দেখা শুরু করি, দ্যাট মিনস দ্য পিরিয়ড অফ ফার্স্ট 5 year প্ল্যান, তাহলে ফার্স্ট 5 year প্ল্যান থেকে টিল 4th 5 year প্ল্যান পর্যন্ত ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট বা সারপ্লাস সিচুয়েশন যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে ফার্স্ট প্ল্যান থেকে 4th প্ল্যান পর্যন্ত কন্টিনিউয়াসলি ব্যালেন্স অফ ট্রেড এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে ইন্ডিয়া ডেফিসিট এক্সপিরিয়েন্স করেছে। ফার্স্ট 5 year প্ল্যান অর্থাৎ 1950s আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেফিসিট ছিল অ্যারাউন্ড 40 crore, 40 কোটি টাকার মতন ডেফিসিট এই ব্যালেন্স অফ ট্রেড এবং কারেন্ট অ্যাকাউন্টে দেখতে পাওয়া যাচ্ছে ডিউরিং দ্য ফার্স্ট 5 year প্ল্যান পিরিয়ড অর্থাৎ 1950s। তারপরে যদি আমরা সেকেন্ড প্ল্যানেতে আসি অর্থাৎ সেকেন্ড হাফ অফ 1950s, তাহলে সেখানে আমরা আরো বড় ধরনের ডেফিসিট দেখতে পাচ্ছি, অ্যারাউন্ড 2400 crore deficit in the balance of trade during the second 5 year plan. যদি এরপরে আমরা থার্ড 5 year প্ল্যান দেখি, থার্ড 5 year প্ল্যানে ব্যালেন্স অফ ট্রেডের ডেফিসিট কিছুটা কম হয়েছিল, সামান্য কম, 1900 crore মতন। আর যদি আমরা ফোর্থ 5 year প্ল্যান দেখি, যেটা কিনা 1970s ফার্স্ট হাফ, রাদার নট পার্ট, ফার্স্ট হাফ অফ 1970s যদি দেখি, তাহলে
আমরা ডিউরিং দ্য ফোর্থ প্ল্যান আমরা 100 crore মতন ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে সারপ্লাস দেখতে পাই। এটা ডিউরিং দ্য ফোর্থ প্ল্যানের কথা আসছে। ফোর্থ প্ল্যান মানে হচ্ছে আমরা যদি পিরিয়ডটা ভাবি তাহলে এটা 1970s এর ফার্স্ট পার্ট। এবার যদি ফিফথ প্ল্যানের কথায় আসি, যেটা কিনা 1970s এর সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্ট অফ দি 1970s, সেখানে দ্য সারপ্লাস ওয়াজ অ্যাবাউট 3082 crore। তাহলে ফোর্থ প্ল্যান অর্থাৎ ফার্স্ট হাফ অফ 1970s সেখানেও সারপ্লাস, আর ফিফথ প্ল্যান যেটা কিনা সেকেন্ড হাফ অফ 1970s সেখানেও আমরা সারপ্লাস দেখতে পাচ্ছি। সুতরাং ফার্স্ট প্ল্যান থেকে শুরু করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটে যে 5 year প্ল্যান পিরিয়ড অর্থাৎ ফার্স্ট 15 বছর স্টার্টিং ফ্রম 1951, 15 বছর মানে আপ টু 1966 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে কন্টিনিউয়াসলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যালেন্স অফ ট্রেডেতে আমরা ডেফিসিটই আর্ন করেছি, সারপ্লাস আর্ন করিনি। আমরা সারপ্লাস আর্ন করা শুরু করি ফোর্থ প্ল্যান থেকে। মাঝখানে যদিও আমরা 66 থেকে 69 3 বছরের যে তিনটে অ্যানুয়াল প্ল্যান পিরিয়ড, সেই অ্যানুয়াল প্ল্যান পিরিয়ডটাকে যদি আমরা এক্সক্লুড করি, তাহলে 70s এর শুরু থেকে 70s এর শেষ পর্যন্ত ইনক্লুডিং দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ 5 year প্ল্যান, আমরা এই টোটাল 10 বছরে আমরা সারপ্লাস আর্ন করি, যে কারণে এই কোয়েশ্চেনটার আনসার 1970s হচ্ছে। সুতরাং ফার্স্ট ইন্ডিয়া কবে ব্যালেন্স অফ ট্রেডে সারপ্লাস এক্সপিরিয়েন্স করে, তার আনসার হবে 1970s। এই রেসপেক্টে মনে রাখবে এই জাতীয় প্রশ্ন আসতে পারে পরবর্তী সময়, কিন্তু একটু অন্যভাবে আসতে পারে। এখানে যেমন ইয়ার দিয়ে প্রশ্নটা করেছে, এটা প্ল্যান দিয়েও প্রশ্ন করতে পারে, প্ল্যানিং থেকেও প্রশ্নটা আসতে পারে যে ডিউরিং হুইচ 5 year প্ল্যান ইন্ডিয়া এক্সপেরিয়েন্সড ব্যালেন্স অফ ট্রেড সারপ্লাস ফর দ্য ফার্স্ট টাইম। একই সাথে যে এক্সপ্লানেশনটা আমি দিলাম সেই জায়গাটা থেকেও প্রশ্ন আসতে পারে অন্যভাবে, যে ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান, এরকম অপশনস গুলো দিয়ে বলতে পারে যে কোন প্ল্যান পিরিয়ডে ইন্ডিয়া সারপ্লাস আর্ন করেছে বা ডেফিসিট আর্ন করেছে। তো সুতরাং এইগুলো একটু মনে রাখবে। এই কোয়েশ্চেনের রেসপেক্টে অপশনস গুলো যেভাবে আমরা এক্সপ্লেন করলাম, সেই জায়গা থেকেও কিন্তু রিলেটেড প্রশ্ন পরবর্তী সময় আসতে পারে। আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 182 তে, 183 তে। এখানে কতগুলো পেয়ার দেয়া আছে এবং এখানে বের করতে বলা হয়েছে which is not correctly matched। ট্যাক্স ইভেশনের সাথে দেওয়া আছে প্যারালাল ইকোনমি, হাই পাওয়ার্ড মানির সাথে দেওয়া আছে আরবিআই, ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন রেটের সাথে দেওয়া আছে ডিসইনভেস্টমেন্ট, আর লিবারালাইজেশনের সাথে দেওয়া আছে 1991 ইকোনমিক পলিসি। কোনটা এর মধ্যে কারেক্টলি ম্যাচড নয় সেটা বলতে হবে, আর তার সাথে এটা এক্সপ্লেন করে দেবে আমাকে যেটাই তোমাদের কারেক্ট ম্যাচ মনে হচ্ছে না সেটা কেন কারেক্ট ম্যাচ নয়, আদার গুলো কেন কারেক্ট ম্যাচ, এক্সপ্লেনেশনটা একটু আমাকে দেওয়ার চেষ্টা করবে। স্যার সি এরটা মনে হচ্ছে। সি এরটা মনে হচ্ছে, আর কার কি মনে হচ্ছে সি ছাড়া? সি ছাড়া অন্য কিছু মনে হলে বলো। আচ্ছা, একটা আনসারই পেলাম, সেটা ধরেই একটু ডিসকাশন করা যাক। তো সিটা ইনকারেক্ট ম্যাচ মনে হচ্ছে, তার মানে এ বি অ্যান্ড ডি এই তিনটে কারেক্ট ম্যাচ। তো এ বি অ্যান্ড ডি কেন কারেক্ট ম্যাচ সেটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করো। স্যার ট্যাক্স ইভেশন মানে হচ্ছে যে আরো অধিক পরিমাণ ব্ল্যাক মানি কালেকশন হবে। ব্ল্যাক মানি কালেকশন বেশি হলে এটা মানে গভর্নমেন্ট রেকর্ডে থাকছে না, তো এটা প্যারালাল ইকোনমি এটা তৈরি করবে। আচ্ছা, হাই পাওয়ার মানে এটা স্যার তো একটু হ্যাঁ একটা স্যার, জিনিস হ্যাঁ স্যার। ক্লিয়ার করে নিই।
হ্যাঁ সেটা স্যার। হচ্ছে ট্যাক্স ইভেশনের জন্য ব্ল্যাক মানি ক্রিয়েশন কেন হবে? কারণ স্যার এটা তো স্যার গভর্নমেন্টের কাছে রেকর্ডে থাকছে না, মানে এটা ভিতরে ভিতরে খাটবে তো মার্কেটে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে ট্যাক্স ইভেশন থেকে ব্ল্যাক মানি কিভাবে ক্রিয়েট হয়? আচ্ছা, তার আগে আমাকে একটু বলো যে ট্যাক্স ইভেশন বলতে আমরা কি বুঝবো? স্যার ট্যাক্স ইভেশন মানে হচ্ছে যে গভর্নমেন্ট থেকে স্ল্যাবসগুলো বেঁধে দেওয়া হয়েছে, সেই স্ল্যাবসের মধ্যে ইনকাম থাকা সত্ত্বেও আমরা অন্য উপায়ে সেটা কম দেখিয়ে পরে আমরা সেটা অ্যাভয়েড করে যাই আর কি, মানে গভর্নমেন্টকে পে করি না, সেটা ট্যাক্স ইভেশন। বা আচ্ছা যে কোনো কমার্শিয়াল কোম্পানিও এটা এরকম ধরনের ইভেট করতে পারে। আচ্ছা, বেশ, এটা একটা হলো। এবার বি অপশনটা একটু এক্সপ্লেন করো। স্যার এই বিতে যেটা আছে হাই পাওয়ার্ড, মানে এটা স্যার এটা মোস্ট প্রবাবলি আরবিআই যে টোটাল লাইবিলিটি সেটাকে দেখায় আর কি, মানে একটা টাইম যে আরবিআই কাছে টাকা জমা থাকে বা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টস বা টাকা জমা থাকে সেটাকে বোঝায় সম্ভবত। আচ্ছা, হাই পাওয়ার্ড মানি ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ারলি জানা আছে? হোয়াট ইজ হাই পাওয়ার্ড মানি, বা হাই পাওয়ার্ড মানির কম্পোনেন্ট গুলো কি কি? স্যার পুরোপুরি জানা নেই, তবে এটা মনে হচ্ছে আরবিআই রিলেটেডই। আচ্ছা, বেশ। আর আর ডিটা? ডিএরটা তো স্যার 1991 ইকোনমিক পলিসিতে এলপিজি ইন্ট্রোডিউস করা হয়েছিল ওখানে। বেশ, এবার আমি জিনিসগুলো বলেছো, জিনিসগুলোকে ঠিকই বলেছো। জিনিসগুলোকে আরেকটু ক্লিয়ারলি আমাদের জেনে রাখতে হবে, কনসেপচুয়ালি আরেকটু ক্লিয়ার থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ট্যাক্স ইভেশন। ট্যাক্স ইভেশন কথাটার মানে হচ্ছে যে প্রথমত একজন ইনকাম আর্নার, যিনি ইনকাম করেন, তিনি একজন ইন্ডিভিজুয়াল হতে পারেন, বা কোনো অর্গানাইজেশন হতে পারে, বা কোনো কোম্পানি হতে পারে। ট্যাক্স ইভেশন মানে হচ্ছে যদি এরা এদের অ্যাকচুয়াল ইনকামকে ম্যানিপুলেট করে তাদের অ্যাকচুয়াল ইনকামকে আন্ডার স্টেট করে, আন্ডার স্টেটমেন্ট অফ দেয়ার অ্যাকচুয়াল ইনকাম। অর্থাৎ আমি অ্যানুয়ালি যত টাকার ইনকাম আর্ন করেছি ফ্রম হোয়াট এভার সোর্সেস, সেই ইনকামটাকে আমি ইনকাম ট্যাক্স পেমেন্টের সময় আমার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের মধ্যে যদি টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট, টু দ্য অ্যাকচুয়াল এক্সটেন্ট আমি যদি সেটাকে এক্সপ্রেস না করি, অর্থাৎ আমার অ্যাকচুয়াল ইনকামের একটা পোর্শনকে আমি যদি হাইড করি, দ্যাট মিনস ট্যাক্স ইভেশন মানে হচ্ছে এটা একটা মেথড বা একটা প্রসেস যেটার মাধ্যমে আমি আমার ইনকাম হাইড করছি। বাই হাইডিং মাই ইনকাম, বাই আন্ডারস্টেটিং মাই ইনকাম, আমি আমার ট্যাক্স লায়াবিলিটিকে কমানোর চেষ্টা করছি। আমার অ্যাকচুয়াল ইনকামের ওপর যা ট্যাক্স দেওয়ার কথা আমি আন্ডারস্টেটমেন্ট অফ ইনকামের মধ্যে দিয়ে আমি আমার ট্যাক্স লায়াবিলিটিকে কমিয়ে গভর্নমেন্টকে আমি ডিউ ট্যাক্সের থেকে কম ট্যাক্স পে করছি। আমরা যখন বছরের শেষে গিয়ে আমরা ইনকাম ট্যাক্স পে করি, যেটাকে বলা হয় সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, সেই ইনকাম ট্যাক্স রিটার্নে আমাদের ইন ডিটেলস ডিসক্লোজ করতে হয় যে আমরা সারা বছরে কত টাকার ইনকাম করেছি এবং কোন সোর্সেস থেকে ইনকাম করেছি। ফর ইনস্ট্যান্স, আমি একটা সিম্পলিফাইড এক্সাম্পল ধরছি, যে একজন স্যালারিড পার্সন, এই স্যালারিড পার্সন যখন তার ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট শো করবেন তখন তার কাছে এই ইনকাম ট্যাক্স রিটার্ন ডিটেলসটার মধ্যে অনেকগুলো অপশনস রয়েছে। প্রথম অপশনস হচ্ছে যে ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ তিনি যেহেতু নিজেকে একজন স্যালারিড পার্সন হিসাবে
আইডেন্টিফাই করছেন while সাবমিটিং ট্যাক্স রিটার্ন, তাই তাকে প্রথমত দেখাতে হবে যে তিনি স্যালারি হিসাবে সারা বছরে কত টাকার ইনকাম আর্ন করেছেন। সাধারণ ক্ষেত্রে প্রাইভেট সেক্টর এমপ্লয়ি হোক বা পাবলিক সেক্টর এমপ্লয়ি হোক, তাদের কিন্তু এই স্যালারি ইনকামকে হাইড করা, স্যালারি ইনকামকে আন্ডার স্টেটমেন্ট করা পসিবল হয় না। তার কারণ জেনারেলি তাদের স্যালারি ইনকামটা ডাইরেক্টলি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়। যেহেতু এখন সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তার সাথে প্যান নাম্বার অ্যান্ড আধার নাম্বার এটা লিঙ্কড থাকে, ফলে ইন কেস অফ এনি আন্ডার স্টেটমেন্ট অফ স্যালারি ইনকাম সেটা ইজিলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে ডিটেক্টেড হয়ে যায়। ফলে স্যালারি ইনকামের জায়গাটাকে কোনোভাবে ম্যানিপুলেট করা যায় না। কিন্তু এই স্যালারি ইনকাম ছাড়াও আমার কাছে অপশনস রয়েছে টু শো ইনকাম ফ্রম আদার সোর্সেস। ধরে নাও আমার ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট আছে 5 লাখ টাকার, যে 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিটের উপর আমি সারা বছরে মনে করো 10,000 টাকার ইন্টারেস্ট পেয়েছি। এই 10,000 টাকার ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট ইজ ট্যাক্সেবল। তাহলে আমার স্যালারি ইনকাম যা সেটা দেখানোর পাশাপাশি ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসাবে আমাকে এই 10,000 টাকার ফিক্সড ডিপোজিট আমাকে তার ইন্টারেস্ট অ্যামাউন্টটাকে শো করতে হচ্ছে। এখন আমি এই 10,000 টাকার ইন্টারেস্ট ইনকামটাকে মেনশনই করলাম না, আমি ট্যাক্স রিটার্ন ডিটেলস এর মধ্যে এটাকে শো করলাম না, বা আমি হয়তো কোনো প্রপার্টি ইনকাম আর্ন করেছি, আমার কোনো অ্যাসেট ছিল, ফিজিক্যাল অ্যাসেট ছিল, যেটাকে সেল করেছি, সেল করে আমি হয়তো 3 লাখ টাকার একটা ক্যাপিটাল গেইন পেয়েছি, সেটা আমার অ্যাকচুয়ালি শো করার কথা, সেটা আমি শো করলাম না। সো দিস ওয়ে আমি বিভিন্নভাবে যখন আমার সারা বছরের ইনকামকে আন্ডার স্টেটমেন্ট করছি এবং ধরে নাও ইনকাম ফ্রম আদার সোর্সেস গুলোকে না দেখানোর ফলে আমার সারা বছরের ইনকাম বলতে শুধুমাত্র স্যালারি ইনকামটাই আমি দেখাচ্ছি, তাই তার উপরেই যেটুকু ট্যাক্স হয় সেটা আমি পে করছি। কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস গুলোকে যদি আমি অ্যাড করতাম তাহলে আমার ট্যাক্স লায়াবিলিটি বেশি হতো। এই ট্যাক্স লায়াবিলিটিটাকে বাঁচানোর জন্য আমি যে অ্যাসেট ইনকাম বা ইন্টারেস্ট ইনকামটাকে দেখালাম না, দ্যাট অ্যামাউন্ট ইজ কনসিডার্ড টু বি ব্ল্যাক মানি। Black money in the sense the amount of money which is not in the account of either government or the tax department. তাহলে যে টাকাটা আমি দেখালাম না হিসাবটা, সেটাই কনসিডার্ড হবে ব্ল্যাক মানি। অ্যান্ড ব্ল্যাক মানি যেটা সার্কুলেট করবে ইকোনমিতে, সেই সার্কুলেশন অফ ব্ল্যাক মানিকে আমরা বলি প্যারালাল ইকোনমি, বা অনেক সময় বলা হয় ব্ল্যাক ইকোনমি। সেই হিসাবে ট্যাক্স ইভেশন এবং প্যারালাল ইকোনমি কারেক্টলি ম্যাচড। এবার আসছি হাই পাওয়ার্ড মানিতে। প্রথম কথা, আশা করি এটা তোমরা পড়েছো যে একটা ইকোনমির মানি সাপ্লাই এর মেজারমেন্টস গুলো কি কি আছে। আমরা মানি সাপ্লাই মেজার করি যেমন M0, M1, M2, M3, M4 এগুলো দিয়ে। এই 5 রকম মানি সাপ্লাই মেজারমেন্টের মধ্যে যেটা M0, দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ দি হাই পাওয়ার্ড মানি। হাই পাওয়ার্ড মানি শুধু যে M0 কে বলা হচ্ছে তা নয়, M0 আরো অনেক অল্টারনেটিভ টার্ম আছে। হাই পাওয়ার্ড মানি, বেস মানি, রিজার্ভ মানি, এই সবকিছুই একই জিনিসকে বোঝাচ্ছে। এই হাই পাওয়ার্ড মানি বা M0-র 3টে কম্পোনেন্ট আছে। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে কারেন্সি হেল্ড বাই পাবলিক ইন দ্য হ্যান্ড অফ দ্য পিপল ইন ফর্ম অফ নোটস অ্যান্ড কয়েন্স। কত অ্যামাউন্টের কারেন্সি হোল্ডিং রয়েছে বা ক্যাশ হোল্ডিং রয়েছে, সেটার সাথে আমরা অ্যাড করি ব্যাংকার্স ডিপোজিট। ব্যাংকার্স ডিপোজিট মিনস কমার্শিয়াল ব্যাংকস তারা আরবিআই এর কাছে যে ক্যাশ রিজার্ভ রেশিও মেনটেন করে, সিআরআর, আরবিআই এর কাছে সমস্ত ব্যাংক মিলিয়ে কত টাকার সিআরআর আছে, প্লাস
প্রত্যেকটা ব্যাংক আরবিআইয়ের কাছে ইন্টার ব্যাংক ট্রান্সফার্স এর জন্য একটা ফান্ড মেনটেন করে। সমস্ত ব্যাংকের এই ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফারের জন্য যত টাকা ফান্ড সেখানে জমা রয়েছে প্লাস টোটাল সিআরআর, এই দুটো নিয়ে হচ্ছে ব্যাংকার্স ডিপোজিট। এবং ব্যাংকার্স ডিপোজিট ছাড়া আরো একটা কম্পোনেন্ট আছে, দ্যাট ইজ কল্ড আদার ডিপোজিটস উইথ আরবিআই। খুব অল্প অ্যামাউন্ট ইন দ্য সেন্স বাকি কম্পোনেন্ট গুলোর তুলনায় যথেষ্ট কম, কিন্তু এই আদার ডিপোজিটস এর মধ্যে অনেক কিছু আছে। আদার ডিপোজিটস এর মধ্যে আছে রিজার্ভ মেনটেন্ড বাই আদার কান্ট্রিজ সেন্ট্রাল ব্যাংক উইথ আরবিআই। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কোয়াজি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিপোজিটস উইথ আরবিআই। এরকম ছোট ছোট কিছু ডিপোজিটস রয়েছে আরবিআইয়ের কাছে, যেগুলোকে আমরা বলি আদার ডিপোজিটস। সুতরাং কারেন্সি, ব্যাংকার্স ডিপোজিট এন্ড আদার ডিপোজিটস নিয়ে হচ্ছে M0 বা হাই পাওয়ার্ড মানি। আর এই হাই পাওয়ার্ড মানিটাকে আরবিআই যেমন মেজার করে, তেমনি আরবিআই এটাকে কন্ট্রোলও করে। বিশেষত মানি প্রিন্টিং কতটা আরবিআই করবে তার উপর ডিপেন্ড করে ডিটারমাইন্ড হয় কারেন্সি হোল্ডিং, এবং আরবিআইয়ের মানিটারি পলিসির ওপর বেস করে ঠিক হয় যে ব্যাংকার্স ডিপোজিট কত থাকবে। সুতরাং এটা দুটো সেন্সেই কারেক্টলি ম্যাচড। প্রথমত হাই পাওয়ার্ড মানি হচ্ছে একটা মানি সাপ্লাইয়ের মেজারমেন্ট, যে মেজারমেন্ট করাটা আরবিআইয়ের দায়িত্ব। দ্বিতীয়ত এই হাই পাওয়ার্ড মানির প্রথম যে দুটো কম্পোনেন্ট বললাম, এই দুটো কম্পোনেন্টকে কন্ট্রোল করার মধ্যে দিয়ে আরবিআই এই M0টাকে তারা ম্যানিপুলেট করে বা ইকোনমির বেনিফিটের জন্য সেটাকে কখনো বাড়ায় বা কখনো কমায়। আর 3 নম্বর যেটা বলেছো সেটা ঠিকই বলেছো। 1991 এর যে ইকোনমিক পলিসি, 1991 এর যে ইকোনমিক রিফর্ম, তার বেসিক 3টে প্রিন্সিপালই হচ্ছে এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। সেই হিসাবে ডি ইজ দি কারেক্ট ম্যাচ। সুতরাং এ বি ডি কারেক্টলি ম্যাচড হচ্ছে। এবার সিটা তাহলে ন্যাচারালি এলিমিনেট করলে দেখা যাচ্ছে এটাই আমার ইনকারেক্ট ম্যাচ হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে যেটা আমরা একটু ডিটেলে জেনে রাখবো সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট কথাটার মানে কি। অর্থাৎ একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে গভর্নমেন্ট এর যে ক্যাপিটাল হোল্ডিং থাকে, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে গভর্নমেন্টের যে ক্যাপিটাল শেয়ার হোল্ডিং থাকে, সেই শেয়ারের একটা পোর্শন যখন গভর্নমেন্ট সেল আউট করে আইদার টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট অর টু সাম এক্সটেন্ট, তখন সেটাকে আমরা বলি ডিসইনভেস্টমেন্ট। যখন গভর্নমেন্ট একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে নিজের এন্টায়ার শেয়ার হোল্ডিংটাকে কোনো প্রাইভেট এন্টারপ্রাইজের কাছে সেল করে দেয়, তখন সেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট, অর্থাৎ সেটাকেই আমরা বলি প্রাইভেটাইজেশন। যদি এন্টায়ার পার্সেন্টেজটাকে সেল না করে, কিছুটা পোর্শন করে 10%, 20%, 30%, তখন সেটাকে আমরা অনলি ডিসইনভেস্টমেন্ট বলি, সেটা প্রাইভেটাইজেশন নয়। সুতরাং সেটার সাথে ফিমেল ওয়ার্ক পার্টিসিপেশন রেট কারেক্টলি ম্যাচড হচ্ছে না, সেই জন্য কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আসছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন খুব সহজ কোয়েশ্চেন, কোনটা আনসার হবে বলো? কোন 5 ইয়ার প্ল্যানে পভার্টি ইরাডিকেশনটাকে অবজেক্টিভ হিসাবে রাখা হয়েছিল? স্যার ফিফথ 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, ফিফথ 5 ইয়ার প্ল্যানে কেন আমরা পভার্টি ইরাডিকেশনটাকে অবজেক্টিভ হিসাবে রেখেছিলাম? স্যার আগের 5 ইয়ার প্ল্যানে মিসেস ইন্দিরা গান্ধী এটা মানুষকে বলেছিলেন আর কি, যে উনি এই জিনিসটা মানে ভোটের প্রচারের সময় ইউজ করেছিলেন। এটাকে নেক্সট 5 ইয়ার প্ল্যানে উনি ইমপ্লিমেন্ট করেছিলেন। আচ্ছা, আগের 5 ইয়ার প্ল্যান অর্থাৎ ফোর্থ 5 ইয়ার প্ল্যানে কিভাবে বলা হয়েছিল যে পভার্টি ইরাডিকেট করতে হবে? বাকিরা কেউ জানলে বলতে পারো। দেখো, এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় দেয়, বহুবার দিয়েছে এবং আগামী সময়ও দেবে। সেটা হচ্ছে ডিউরিং দ্য ফোর্থ 5 ইয়ার প্ল্যান, ফোর্থ 5 ইয়ার প্ল্যানের শেষের দিকে
পার্টিকুলারলি বলতে গেলে 4th 5-year প্ল্যান শেষ হবার 2 বছর আগেই ইন্দিরা গান্ধী একটা ফেমাস স্লোগান রেজ করেন, যে স্লোগানটা ছিল গরিবি হটাও। এই গরিবি হটাও যে স্লোগানটা, এটা ডেফিনেটলি একটা পপুলার স্লোগানে পরিণত হয়, কিন্তু ইট ওয়াজ নট অনলি এ স্লোগান বাট ইট ওয়াজ অ্যান ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, যে ইন্টেনশনটাকে পরবর্তী 5-year প্ল্যানে অর্থাৎ 5th 5-year প্ল্যানে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। এবং তার জন্যই 5th 5-year প্ল্যানের যে কটা অবজেক্টিভ বা ফোকাস এরিয়া ছিল তার মধ্যে মোস্ট প্রমিনেন্ট ওয়ান ইজ পভার্টি ইরাডিকেশন। সুতরাং why not in earlier plan or why not in later plans পভার্টি ইরাডিকেশনকে অবজেক্টিভ হিসেবে রাখা হয়েছিল? তার উত্তর এটাই হবে যে 4th প্ল্যান চলাকালীন যেহেতু ইন্দিরা গান্ধীর এই যে স্লোগান গরিবি হটাও, সেই ইন্টেনশনটাকেই কাজে লাগানো হয়েছিল ডিউরিং দ্য 5th 5-year প্ল্যান।